প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন, বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌফিদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতে জানাবো ক্রিকেটের খবর। আজ শেষ হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। শুক্রবার বিশ্রাম শেষে শনিবার থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। গেল 27 মার্চ বিসিবি ট্রেনার ইফতেখার ইফতির অধীনে 37 ক্রিকেটারকে নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয় বিশেষ এই ফিটনেস ক্যাম্প। চলে একটানা, যা শেষ আজ। সকালে ব্যক্তিগত জিম সেশন শেষে রানিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। ছিলেন লিটন দাস, সৌম্য সরকার। 7 দিনের ফিটনেস ক্যাম্প শেষে শুরু হওয়া স্কিল ক্যাম্পে থাকবেন রঙিন ও সাদা পোশাকের ক্রিকেটাররাও, যা চলবে সপ্তাহখানেক। এরপর নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততায় ঢুকে যাবেন রঙিন পোশাকে থাকা ক্রিকেটাররা, আর বাকিরা খেলবেন লঙ্গার ভার্সনের বিসিএলে। ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। ক্যাম্পের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিমন নিশ্চয়ই রিমন শুনতে পাচ্ছেন আমাকে? আপনি রয়েছেন মিরপুরে, সেখানে ফিটনেস ক্যাম্পের আজকে শেষ দিন। সামনেই ক্রিকেটারদের ব্যস্ত একটা সূচি, ফিটনেস ধরে রাখাটাও খুব বেশি প্রয়োজন। ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের অবস্থা কেমন দেখলেন? আসলে এখনও সেই ফিটনেস ক্যাম্প, যদিও এখন মধ্য দুপুর, মাথার ওপর সূর্য, ঘেমে একেবারে জবুথবু অবস্থা, তাই কিছুটা বিশ্রাম। ফিটনেস ক্যাম্পের কথা বলছিলেন। কোভিড পরবর্তী সময় আসলে টানা ব্যস্ততা ছিল, এ ধরনের ক্যাম্প করার একদমই সুযোগ মিলেছিল না, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা ছিল। এই সময়টা অর্থাৎ গেল এক সপ্তাহে এবারই প্রথমবার কোভিড পরবর্তী ক্রিকেটে টানা এক সপ্তাহ শুধুমাত্র ফিটনেস নিয়ে ক্রিকেটাররা কাজ করেছেন। আসলে দূর থেকে তো দেখে ক্রিকেটারদের কার কেমন ফিটনেস সেটা বোঝাটা কিছুটা টাফ, তবে খালি চোখে এটা বোঝা যাচ্ছে যে একাধিক ক্রিকেটার, গতকাল ইফতেখার ইফতি যিনি এসব একই কথাই বলেছিলেন যে বেশ কিছু ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতি রয়েছে। তবে যেহেতু একটা সুযোগ মিলেছে, যে কারণেই আসলে এই ক্যাম্পটা এই মুহূর্তে হচ্ছে, এবং যেটা একটু আগেও বলছিলেন যে ফিটনেস ক্যাম্পের পরই স্কিল ক্যাম্প শুরু হবে, তখনই আসলে আসল কতটুকু উন্নতি হলো সেটা বোঝা যাবে। তুলন কাল থেকে শুরু হবে, কাল তো বিশ্রাম, পরশু থেকে শুরু হচ্ছে স্কিল ক্যাম্প। স্কিল ক্যাম্পে আসলে কী ধরনের ট্রেনিং দেওয়া হবে? যেহেতু সামনে খুব বেশি সুযোগ নেই তাদের অনুশীলনের, একটার পর একটা সিরিজ থাকবে, সব কিছু মিলিয়ে স্কিল ক্যাম্পে আসলে কী ধরনের কাজ হতে পারে? খুবই স্বাভাবিক। আসলে স্কিল ক্যাম্পের পরিকল্পনা কিন্তু কিছুটা ব্যতিক্রম এনেছেন। প্রথমে আসলে যেমনটা প্রস্তাবনা ছিল যে শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের যারা স্কোয়াডে থাকবেন রঙিন পোশাকের সেই ক্রিকেটারদেরকে নিয়েই স্কিল ক্যাম্পটা হবে। পরবর্তীতে পরিকল্পনায় কিন্তু কিছুটা ভিন্নতা আনা হয়েছে, যেহেতু বিসিএলটা কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু এই ফিটনেস এই স্কিল ক্যাম্পে, যেটা কিনা একদিন বাদে শনিবার থেকে শুরু হবে, সেই স্কিল ক্যাম্পে কিন্তু রঙিন পোশাকের পাশাপাশি সাদা পোশাক, অর্থাৎ জানেন যে নিউজিল্যান্ড সিরিজের পরে কিন্তু পাকিস্তান আসবে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য, এবং শুধুমাত্র যারা টেস্ট ক্রিকেটার তকমা যাদের গায়ে, হাসান মুরাদের কথা বলতে পারেন, তাইজুলের কথা বলতে পারেন, মমিনুলের কথা বলতে পারেন, সাদমানের কথা বলতে পারেন, জয়ের কথা বলতে পারেন, এবাদতের কথা বলতে পারেন, খালেদের কথা বলতে পারেন, শুধুমাত্র টেস্ট ক্রিকেটার যারা টেস্ট ফরম্যাটে খেলেন তাদেরকেও সেই স্কিল ক্যাম্পে রাখা হবে না। তবে সেই ক্যাম্পে আসলে মূল ফোকাসটা থাকবে ক্রিকেটারদের ফিটনেসের আসলে কতটুকু উন্নতি হলো। এবং স্কিল ক্যাম্প যেহেতু আমরা যতদূর জানতে পেরেছি যে টাইগারদের যিনি স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ, যিনি কিনা ফিটনেস ক্যাম্পে ছিলেন না, তিনিও কিন্তু স্কিল ক্যাম্পে এসে যোগ দেবেন। এবং ক্রিকেটারদের ধরে যেহেতু এ পর্যায়ে আসলে আপনি যখন অনেক বছর ক্রিকেট খেলবেন তখন আসলে আপনার স্কিলের খুব একটা উন্নতি আনার কিন্তু সুযোগ নেই, কারণ এটা আসলে বয়সভিত্তিক পর্যায়ে স্কিলে উন্নতিটা আসে। সেক্ষেত্রে আসলে ধরে যাদের যেই স্পোর্টে আসলে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে হয়তো বা কাজ করবেন। কারণ একটা বিষয় একটু বলে রাখতে চাই, প্রথম দিন থেকে কিন্তু ফিটনেস ক্যাম্পেও ছিলেন টাইগারদের যিনি হেড কোচ ফিল সিমন্স, এবং তিনি আসলে দেখেছেন যে কার কোথায় ল্যাকিংস। তুলন রিমন, আরেকটা বিষয় জানতে চাই, সামনে নিউজিল্যান্ড সিরিজ, নিউজিল্যান্ড কিন্তু অলরেডি দল দিয়ে দিয়েছে। বাংলাদেশে যে দলটা হবে নিউজিল্যান্ডের এগেনস্টে, নতুন নির্বাচক প্যানেল, তারাও খুব শীঘ্রই দল দেওয়ার একটা কথা। এই দলে আসলে কোনো চমক থাকবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার মনে হয় না আসলে খুব একটা চমক থাকার সুযোগ রয়েছে। তবে এখানে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু গেল সিরিজ অর্থাৎ পাকিস্তান সিরিজের আগে টাইগারদের যিনি হেড কোচ ফিল সিমন্স, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে 2027 বিশ্বকাপের পরিকল্পনায় তারা 24 থেকে 25 জনের একটা পুল করতে চান। সেক্ষেত্রে আসলে তার সেই কথাই কিন্তু, এবং নাদিফ চৌধুরী যিনি কিনা স্টার নিউজের সঙ্গে কথা বলেছেন, তিনিও বলেছিলেন যে তারা বেশ কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখতে চান নিউজিল্যান্ড সিরিজে। সেক্ষেত্রে হয়তোবা দুয়ে যদি আপনি 4 মেলান, রিপন মন্ডলকে হয়তোবা নিউজিল্যান্ড সিরিজে দেখা যেতে পারে। ডেবু হবে কি হবে না সেটা পরের বিষয়। তবে এর আগে কিন্তু নিশ্চয়ই আপনার মনে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2024 সালের টি-20 সিরিজে কিন্তু রিপন মন্ডল দলে ছিলেন, যদিও তার আন্তর্জাতিক ক্রিকেটে টি-20তে ডেবু হয়নি। এশিয়ান গেমস তিনি খেলেছিলেন, সেটা যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্ট করা হয়, তবে সেটা যদি আপনি সামগ্রিকভাবে বলেন সেটা আন্তর্জাতিক ক্রিকেট নয়। তো সেই রিপন মন্ডলের হয়তো বা সেই 15 সদস্যের যে দল, সে দল তাকে থাকা একটা দারুণ সম্ভাবনা রয়েছে। এর বাইরে হয়তো বা ব্যাটিংয়ে আফিফ হোসেন ধ্রুব, তিনি হয়তো বা সবশেষ সিরিজে
যেহেতু প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পারেনি তিনি হয়তো ড্রপ যেতে পারেন। তবে বলছিলেন কবে নাগাদ দল দিতে পারে, যতদূর আমাদের কাছে তথ্য রয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু নিউজিল্যান্ড সিরিজের দলটা দিয়ে দিবে এবং তারপরেই হয়তো যে মূল প্রস্তুতি, অর্থাৎ নিউজিল্যান্ডের জানে যে তাদের একেবারে আনকোর একটা দল নিয়েই তারা কিন্তু এবারের বাংলাদেশ সফরে আসছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দল সে সাহসী হতে পারবে না এই কারণে, যার কারণ জানেন যে এই সিরিজের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আপনাকে র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে নির্বাচক প্যানেল যেমনটা ইঙ্গিত দিয়েছেন যে তারা আসলে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে। বাংলাদেশে হয়তো দু একটা চমক থাকতে পারে, খুব একটা ব্যতিক্রম হয়তো হবে না তুলন। রিমন, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে, দেখতে পাচ্ছি অনেক গরম, নিশ্চয়ই গরমে আপনারা কষ্ট হচ্ছে। পরবর্তীতে আরও খবর জানানোর জন্য নিশ্চয়ই যুক্ত হবো আপনার সঙ্গে। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন টাইগারদের ফিটনেস ক্যাম্পের কথা। চলে যাচ্ছে পরের খবর, এবারে ফুটবল। অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম সেমিতে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় সেমিতে ভুটানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব 18, 19 ও 20 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে মোট 7 বার। এর মধ্যে 4 বার সেরা হয়েছে ভারত, নেপাল 2 বার এবং বাংলাদেশ 1 বার শিরোপা জিতেছে। অনূর্ধ্ব 20 আসরে 2019 সালে ভারতের বিপক্ষে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। 2024 সালে প্রথম এই শিরোপা জেতে লাল সবুজের যুবরা। সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত, যেখানে লাল সবুজের দল হেরেছে সবগুলোতেই। এবার রোনান, ডেকলান, হিমেলদের সামনে প্রতিশোধের সুযোগ। নেপালকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে কক্সের শিষ্যরা। এবারে হকি। জয় দিয়ে এশিয়ান গেমস বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককে রয়্যাল থাই এয়ারফোর্স হকি স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়েছে আমিরুল রাব্বিরা। প্রথম কোয়ার্টারে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় চাইনিজ তাইপে, তবে সমতায় ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। 15 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে আবারও পেনাল্টি কর্নারে গোল করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নারে ব্যবধান 3-1 করেন আমিরুল ইসলাম। চতুর্থ কোয়ার্টারে দিন ইসলাম গোল করে 3 গোলের লিড এনে দেন। এরপর টানা 2 গোল হজম করে বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে 9 দলের মধ্যে শীর্ষ 6 দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে 10 এপ্রিল। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের 20তম আসর। এ পর্যায়ে একটু যেতে চাই সিলেটের ক্রিকেটের খবর জানতে। সেখানে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালে। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজিন সালে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্টার নিউজে আপনাকে স্বাগতম। সিলেটে এখন আবহাওয়া অনেক গরম, আমি আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকে স্টার নিউজে স্বাগতম এবং শুরুতেই একটা কোশ্চেন জানতে চাই। প্রিমিয়ার লিগ নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ঢাকা প্রিমিয়ার লিগ নানা জটিলতায় আটকে আছে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সিলেটের প্রিমিয়ার লিগের কী অবস্থা, সেখানে আসলে কোন কোন লিগ এখন চলমান রয়েছে কিংবা চলছে না কোনটা? সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত হলো যে আপনি সিলেট লিগের কথা বলেছেন। সিলেট লিগের আসলে আমাদের প্রথমত সিলেট লিগ শেষ হয়ে গিয়েছে। ফার্স্ট ডিভিশন লিগটা এখন সেকেন্ড ডিভিশন চলমান আছে। সেকেন্ড ডিভিশনে চলমান চলতেছে এখন। আর বেশ কিছু ম্যাচ আছে, আমাদের প্রায় 10 থেকে 15টা বা 20টা ম্যাচ আছে। ওটা শেষ হয়ে গেলে আমাদের সিলেট লিগটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আরেকটা বিষয় জানতে চাই, সিলেটের যে মাঠ, আমরা জানি সিলেটের ক্রিকেট মাঠ আসলে এখন দুটোই বিসিবি তাদের তত্ত্বাবধানে নিয়েছে এবং একটি মাঠ রয়েছে জেলা স্টেডিয়াম, সেটা গেছে আবার ফুটবলের কাছে। সিলেটের যারা লোকাল ক্রিকেটার আছে, যারা কিনা এই লিগগুলো খেলছেন, তারা আসলে অনুশীলন করছেন কোথায়? তাদের খেলার যে একটা জায়গা প্রয়োজন, সেটা আসলে সংকুলন হচ্ছে কিভাবে? তা তো অবশ্যই। আমি মনে করি যে সিলেট যে ডিস্ট্রিক্ট মাঠটা এখন আমি শুনেছি যে ফুটবল মাঠ হিসেবে নেওয়া হয়েছে, বাট এই সিলেট জেলা মাঠে আমরা আসলে আজকে এইখানে শুধু ক্রিকেট প্লেয়ার না, ফুটবল প্লেয়ার না, বিভিন্ন প্লেয়াররা এখান থেকে খেলে, ন্যাশনাল টিমে খেলেছে। আজকে রাজিন সালে, অলোক কাপালি বা তাপস বসু, এনামূলক জুনিয়ররা এই ডিস্ট্রিক্ট মাঠে খেলেই আজকে এখান থেকে মানে পরিচিত হয়েছে। এই মাঠটা আসলে খুবই জরুরি আমি মনে করি। ডেফিনেটলি আমি আমাদের মন্ত্রী মহোদয় আছেন আমিনুল ভাই, উনি অবশ্যই চিন্তাভাবনা করছেন। আমি মনে করি যে এই মাঠটা যদি শুধু একেবারে ফুটবলের জন্য দেওয়া হয়, আসলে এটা আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য বা অন্যান্য স্পোর্টসের জন্য ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই উনি চিন্তাভাবনা করছেন যে কীভাবে আগামীতে এখানে এই মাঠে বা মাঠে অন্য সাবস্টিটিউট কোনো ফ্যাসিলিটিস দেওয়া যায় কিনা। বাট আমরা চিন্তাভাবনা করছি যে এখন যেহেতু বৃষ্টির সিজন চলে এসেছে, ছেলেরা বিভিন্ন জায়গায় হয়তো প্র্যাকটিস করছে মাঠে, এমসি কলেজ মাঠে, লাইক এখানে যেমন একাডেমি মাঠ আছে সিলেট ডিভিশন মাঠে, ওইখানে প্র্যাকটিস করছে আপাতত।
বাট আমরা আশা করি যে মন্ত্রী মহোদয়ের কাছে আশা করব যে অবশ্যই ফুটবল খেলা হোক, ফুটবল খেলা আমরাও চাই, বাট এর সাথে সাথে যেন ক্রিকেটটা অন্যান্য স্পোর্টসটা জেলা মাঠে হয় এবং আমাদেরকে যেন ক্রিকেটের জন্য কমসে কম 100 থেকে 120 দিন আমাদেরকে দেওয়া হয়। রাজিন সালে আরেকটা বিষয়, গতকালকে আপনি যেমন ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, তিনি গতকালই আপনাদের সিলেটের দুটো মাঠ তিনি ভিজিট করেছেন, দেখেছেন এবং তিনি আক্ষেপও জানিয়েছেন জরাজীর্ণ অবস্থা দেখে। আসলে এই অবস্থা থেকে উন্নতির বিষয়ে কোনো আশ্বাস কি তিনি দিয়েছেন কিনা আপনাদের? জি জি, অবশ্যই উনি তো এসেছেন আসলে মানে মাঠের কী অবস্থা, শুধু জেলা মাঠ এবং ডিভিশন মাঠ তা না, উনি ডিভিশন মাঠের সাথেও আরেকটা মাঠ দেখেছেন যেখানে আমাদের বোর্ড পরিচালক ওনার সাথে আলাপ করেছিলেন যে এখানে যেন আরেকটা মাঠ হয়, যে মাঠে প্রত্যেকটা টিম, শুধু ফাউন্ডেশন না, ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম, অন্যান্য টিমরা যেন ওই মাঠে প্র্যাকটিস করতে পারেন। এবং আমিনুল ভাই আসলে আমি মনে করি যে উনি সত্যি কথা, উনি তো বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার ছিলেন এবং উনি স্পোর্টসম্যানদেরকে নিয়ে খুব চিন্তা ভাবনা করেন এবং ওনার রেসপেক্টটা প্রত্যেকটা প্লেয়ারদের জন্যই। আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে আগামীতে কীভাবে ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায় স্পোর্টসের জন্য এবং কিভাবে আমরা প্লেয়াররা সব একসাথে হয়ে স্পোর্টসটাকে আগাতে পারি। ওনারা আমাদের সাহায্য চেয়েছেন এবং ওনারা মন্ত্রণালয় থেকে ওনাদের যথোপযুক্ত মানে আমাদেরকে সাহায্য করবেন এবং সেই ফ্যাসিলিটিসের ব্যবস্থা করে দেবেন বলেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, বিএনপির রাজনীতি যেটা আসলে খেলাধুলা রিলেটেড, ক্রীড়া দল যেটা, সেটার সদস্য আপনি। আসলে আপনাদের পক্ষ থেকে কি খেলাধুলার পেছনে বা খেলাধুলার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কোনো পরিকল্পনা আছে? দেখেন, প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল এটা সম্পূর্ণ আমি মনে করি যে রাজনীতি মুক্ত। ওনারা চাচ্ছেন যে এখানে স্পোর্টসটা শুধু স্পোর্টসম্যানরাই চালাবেন। আমাকে যেভাবে বলা হয়েছে যে এখানে আসার জন্য, যে আপনারা আসেন, বাংলাদেশের স্পোর্টসটাকে আপনারা কাজে লাগান, কীভাবে কাজে লাগালে বাংলাদেশ স্পোর্টস এগোবে। এর জন্য শুধু আমি না, এই জাতীয়তাবাদী ক্রীড়া দলে বাংলাদেশ ফরমার ন্যাশনাল ফুটবল প্লেয়ার, হকি প্লেয়ার, আর্চারি প্লেয়ার, শুটার, বিভিন্ন প্লেয়াররা আছেন। প্রায় আমি মনে করি যে 200 থেকে 220 জন ন্যাশনাল প্লেয়াররা আছেন। তো ওনারা এটা চাচ্ছেন রাজনীতিমুক্ত করতে এবং এই জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে আমি মনে করি যে সারা বাংলাদেশে স্পোর্টসটাকে কীভাবে আগানো যায় সেই প্ল্যান আমরা করছি। যে আমাদের যে সদস্য সচিব আছেন জাহিদ পারভেজ ভাই, ওনার সাথে আমাদের আলাপ হয় এবং ওনারা বলেছেন যে কীভাবে আমরা আরও মাঠ কীভাবে বানানো যায় এবং শুধু জেলা না, উপজেলা, থানাতে কীভাবে ফ্যাসিলিটিস করা যায়। যেমন আমাদের মন্ত্রী সাহেব আমিনুল ভাই বলেছিলেন যে ইনডোরের ফ্যাসিলিটিস করে দেওয়ার জন্য থানা উপজেলাগুলোতে, যদি ওইখানে ওইসব ফ্যাসিলিটিস হয় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দল ওইটার সাথে সংযুক্ত থাকবে, যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কীভাবে স্পোর্টসটাকে শুধু আগানো যায়, শুধু ক্রিকেট না, পুরো যে বাংলাদেশের যত স্পোর্টস আছে ওইভাবে ওই ফ্যাসিলিটিস দিয়ে ওইভাবে আগানো যায়, ওনারাই চিন্তাভাবনা করছেন। আমরা আশা করি জাতীয়তাবাদী ক্রীড়া দল এটা নিয়ে কাজ করবে পুরো বাংলাদেশ। আপনি একটু আগে নিজেই বলছিলেন আপনি নিজে খেলেছেন ক্রিকেট, অলোক কাপালের কথা বলছিলেন, তাপস বৈশ্যের কথা বলছিলেন। আমরা জানি রিসেন্ট পাস্টে বাংলাদেশ জাতীয় দলের 7 থেকে 8 জন ক্রিকেটারের পার্টিসিপেশন ছিল। আপনি নিজে ওখানে কাজ করছেন, দেখছেন সিলেটের রুট লেভেলের ক্রিকেটাররা কেমন করছে। আপনার চোখে সিলেট বিভাগের পাইপলাইনটা কেমন মনে হয়? আসলে জাতীয় দলে আসার মতো পাইপলাইনটা কতটুকু মজবুত বলে আপনার মনে হয়? দেখেন, সত্যি কথা, আমরা যাওয়ার পরে আমি অলোক কাপালি বা আমরা যারা ফরওয়ার্ড প্লেয়াররা আছি, যাওয়ার পরে একটা গ্যাপ হয়ে গিয়েছিল। এখানে আবার ফিল আপ করেছে, যেমন লাইক জাকির আলী, জাকির হাসান, ওনারা এসেছেন। বাট ইভেনচুয়ালি আপনারা যদি দেখেন যে জাকির আলী, জাকির হাসান তারা সিলেটের মানুষ, বাট তারা বিকেএসপি থেকেই সব হয়ে এখানে এসেছেন। বাট আমাদের যে ওই গ্যাপটা আসলে আমাদেরকে একটু ফিল আপ করতে সময় লেগেছে। বাট আমরা আশা করি যে এখন সিলেটে অনেক ট্যালেন্ট প্লেয়াররা আছেন, যারা ফার্স্ট ক্লাস খেলছেন, ভেরি ইয়াং চ্যাপ আছেন, যারা আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে। এবং এটা একটা সময়ের ব্যাপার যে তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়াটা, তাদেরকে আমাদের সেই অপরচুনিটি দিতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলের সেই ফ্যাসিলিটিস দেওয়া লাগবে। আমাদের বোর্ড পরিচালক আমাদের রাহাত শামস ভাই অত্যন্ত খুবই কষ্ট করছেন এইসব নিয়ে, খুব ভালো কাজ করছেন। ওনার উপর আমি আসলে অনেক কৃতজ্ঞ যে সিলেট ক্রিকেট নিয়ে উনি অনেক চিন্তাভাবনা করছেন এবং আমরা চিন্তাভাবনা করছি যে কীভাবে সিলেট ক্রিকেটটাকে আগানো যায়। এবং আগামীতে আমরা মনে করি যে আপনারা আগামী 2-3 বছর পরে বাংলাদেশ ক্রিকেটে সিলেট ডিভিশন থেকে 2-1 জন প্লেয়ার ইনশাল্লাহ ভালো সার্ভ করবে। সিলেটে একটা হাব করা হয়েছে, স্পোর্টস হাব বা ক্রিকেট হাব। এই হাবটা আসলে কিভাবে কাজ করছে বা এই হাবটা কতটুকু সামনে ক্রিকেটারদের বা ফুটবলার যেই ধরনেরই ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব আছে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলে, ছোট্ট করে যদি বলতেন। আপনি কি জাতীয়তাবাদী ক্রীড়া দলের কথা বলতেছেন না
এটা জাস্ট আমি জাতীয়তাবাদী ক্রীড়া দলের কথাই বলছি, তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে, সেটার প্রক্রিয়াটা আসলে কিভাবে আগাবে? আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে আসলে প্রক্রিয়াটা আসলে সত্যি কথা যে আমাদের যে প্লেয়াররা আছেন, যারা ফর্মার ন্যাশনাল প্লেয়াররা আছেন, এখানে যারা কেন্দ্রীয়তে আছেন তাদেরকে ডিপার্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন পার্টে। যেমন আমাকে সিলেটে দেওয়া হয়েছে, আমাদের ফর্মার ন্যাশনাল প্লেয়ার রেহান ভাই আছেন এবং ফর্মার প্লেয়ার আর কিছু ন্যাশনাল প্লেয়ার আছেন, আমাদেরকে এখানে সিলেটের পার্ট করে দেওয়া হয়েছে যে কীভাবে সিলেট ফুটবল, উনি ফুটবলের দায়িত্ব দেখবেন, যেমন আমাকে ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্লেয়ারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কীভাবে এখান থেকে ট্যালেন্ট প্লেয়ারগুলোকে আনা যায় এবং সংযুক্ত করা যায়, এবং যারা ফর্মার প্লেয়ার তারা যেন এই স্পোর্টসে এসে আমাদের মানে কস্টেমান মিনস ফিনান্সিয়াল সাপোর্ট যেন পায়। ডেফিনেটলি যারা খেলাদের ছেড়ে দেয় তাদের কিন্তু আর ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না। জাতীয়তাবাদী ক্রীড়া দল থেকে এই সাপোর্টটা করা হবে যদি আগামী আমাদের যে হাবটা করা হয়েছে এটা যদি আমাদের দৃশ্যমান হয়। আমরা আশা করি যে এটা যা শুরু হয়েছে, এটা প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি হচ্ছে, কমিটি হওয়ার পরে সেই হাবের যে কাজটা, সেই কাজটা স্টার্ট হবে এবং আগামীতে আমরা মনে করি জাতীয়তাবাদী ক্রীড়া দল বাংলাদেশে স্পোর্টসটাকে মানে অনেক সুন্দরভাবে আগাবে এবং এটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। রাজিন সালে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবে এবং সিলেটের যে ক্রীড়াঙ্গন সেটার উন্নয়নের খবর আপনার কাছ থেকে জানবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিলেট থেকে সাবেক অধিনায়ক রাজিন সালে, তিনি জানাচ্ছিলেন সিলেটের বর্তমান অবস্থার কথা। এরপর চলে যাচ্ছি পরের খবরে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়ে হামজা সমিতির অবস্থান এখন 181 নম্বরে। 2 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে এসেছে ফ্রান্স, 2-এ নেমে গেছে স্পেন। ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে 2 ম্যাচ জিতলেও 3-এ নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিল নেমে গেছে 6 নম্বরে। নতুন রিয়েল টাইম পয়েন্ট সিস্টেমে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আর এখানে 2 ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে এমবাপে দেমবেলের ফ্রান্স। ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদে এখন ওয়ার্ল্ড নাম্বার 1। এই উইন্ডোতে ভিয়েতনামের কাছে 3-0 গোলে এবং সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই র্যাঙ্কিংয়ে হয়েছে অবনতি। 180 থেকে 1 ধাপ পিছিয়ে হামজা সমিতির অবস্থান এখন 181 নম্বরে। সার্বিয়াকে হারালেও মিশরের সাথে ড্র করে 2 নম্বরে নেমে গেছে স্পেন। সবশেষ 5 ম্যাচে লারোজারা জিতেছে 3টা আর ড্র করেছে 1 ম্যাচে। এবারের ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে 2 ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলে কষ্টার্জিত জয় পেলেও জাম্বিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তেরা। এরপরও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা নেমে গেছে 3 নম্বরে। উরুগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র এবং জাপানের কাছে 1-0 গোলে হারের পরও চতুর্থ স্থানটি দখলে রেখেছে ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে 2-0 গোলে হারিয়ে 5ম স্থানে উঠে এসেছে। প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বড় হার প্রভাব ফেলেছে ব্রাজিলের র্যাঙ্কিংয়ে। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারালেও সেলেসাওরা নেমে গেছে 6ষ্ঠ স্থানে। 8ম, 9ম এবং 10ম স্থানে রয়েছে মরক্কো, বেলজিয়াম এবং জার্মানি। এবারের হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছে ভিয়েতনাম। 9 ধাপে গিয়ে তারা উঠে এসেছে 99 নম্বরে। সবশেষ 5 ম্যাচেই তারা জিতেছে। আর সবচেয়ে বেশি অবনমন হয়েছে মালয়েশিয়ার। তাদের বর্তমান অবস্থান 138। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না।